পুরনো অশ্বত্থ গাছের শাখায় সেই পুরনো দিনের স্মৃতি, বছর ধরে যেটা থেমেছিল, এই বাচ্চাদের শূন্যতা। হিংসা নেই আত্মায়, শুধু মমতার পিয়াসা আছে। বিভ্রান্ত সেই যাত্রীকে দিয়ে গেল তারা সেই জীবন। বিস্কুটের সেই মিষ্টতা কালো চোখগুলোকে নূর দিল। অজানা সেই ছেলেবেলা দূর করল মৃত্যুর রাস্তা। একটা শুনশান কাঁচা রাস্তায় অনেক ঘন কুয়াশা ছিল। দূর দূর অবধি শুধু অন্ধকারই অন্ধকার। এই অন্ধকারে আলো শুধু একটা জায়গা থেকেই আসছে। এই আলো একটা ছোট আর পুরনো ধাবার, যেখানে একটা লণ্ঠন ধীরে ধীরে টিমটিম করছে। এই ধাবার বাইরেই একটা চারপাইতে রমেশ বসে আছে। রমেশ শহর থেকে এসেছে। ও দেখতে খুবই ক্লান্ত লাগছে আর আরাম করে নিজের চা খাচ্ছে। ওর ঠিক পাশেই ওর একটা সুন্দর ব্যাগ রাখা আছে। রমেশের থেকে একটু দূরে রামু কাকা আছে। ও কাপড় দিয়ে ধাবার কাউন্টার পরিষ্কার করছে। নিজের কাজ করতে করতে উনি বারবার রমেশের দিকে তাকাচ্ছেন। শহর থেকে এসছেন নাকি বাবু? এত রাত হয়ে গেছে, আগের রাস্তাটা কিন্তু ঠিক না। এখন মিটিং আছে কাকা, সকালে তাড়াতাড়ি পৌঁছতে হবে। গুগল ম্যাপ দেখাচ্ছে যে শর্টকাট দিয়ে মাত্র 1 ঘন্টা লাগবে। মেশিনের কথা ছাড়ুন বাবু, আগে একটা পুরনো বটবৃক্ষ আছে, ওখানে চাটিয়া আর মাটিয়া খেলে। ওদেরকে বিরক্ত করবেন না, শুধু মাথা নিচু করে চলে যাবেন। চাটিয়া আর মাটিয়া কোনো ডাকাত নাকি? বাচ্চা ওরা, 50 বছর ধরে বাচ্চাই আছে। রমেশ নিজের মাথা নাড়িয়ে রামু কাকার কথাটাকে শুনল না। ও টেবিলে 50 টাকার নোট রাখল আর নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিজের কারের দিকে এগিয়ে গেল। ও কারের দরজা খুলে ভেতরে বসল। ইঞ্জিন স্টার্ট হলো আর রমেশ সেখান থেকে আগে এগিয়ে গেল। রমেশ একটা পাতলা আর কাঁচা রাস্তার ওপর দিয়ে কার চালাচ্ছিল। ওখানে কুয়াশা আরো ঘন হয়ে গেছিল। রাস্তার দুপাশে আখের বড় বড় ক্ষেত আছে। ঠান্ডা হাওয়ার চলাতে আখের পাতাতে কিছু আওয়াজ আসছে। তখনই হঠাৎ কারে যেন কিছু একটা গন্ডগোল হলো, আরো থেমে গেল। রমেশ ঘাবড়ে গিয়ে বারবার চাবি ঘোরাতে লাগলো আর কার স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু কার স্টার্ট হলো না। রমেশ কার থেকে নিচে নামলো আর বোনেট খুলে ইঞ্জিনকে দেখতে লাগলো। ও সেখানে কোনো বড় গন্ডগোল দেখল না। ও ওখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো যে কার হঠাৎ করে কি করে থেমে গেল। রমেশ আবার নিজের কারে গেল আর নিজের টর্চ বার করে সেটা জ্বালালো। ও সাহায্যের জন্য গ্রামের রাস্তায় পা দিয়েই চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ ও পাইলের আওয়াজ শুনতে পেল। রমেশ একদম তটস্থ হয়ে গেল। ও নিজের টর্চ চারপাশে ঘোরালো, কিন্তু ওখানে আখের ক্ষেত ছাড়া আর কিছুই দেখা গেল না। কেউ আছে? তখনই একটা তীক্ষ্ণ আর জোরালো হাসি শোনা গেল। এর তৎক্ষণাৎ পরে একটি ছোট ছেলের হাসির আওয়াজ শোনা গেল। রমেশ স্তম্ভ হয়ে গেল। কে আছে ওখানে? কে মজা করছে আমার সাথে? দেখো, এটা কিন্তু ঠিক না। কিন্তু কোনো উত্তরই পেল না। রমেশের শ্বাস এখন জোরে জোরে পড়তে লাগলো। ও নিজের ল্যাপটপ ব্যাগকে আরো জোরে ধরে রইল আর জোরে জোরে নিজের পা চালাতে লাগলো। কিন্তু সেই হাসির আওয়াজ আরো জোরে শোনা গেল। রমেশ চলতে চলতে গ্রামের কাছাকাছি পৌঁছালো, যেখানে ও অশ্বত্থ গাছের অনেক পুরনো আর বড় গাছ দেখতে পেল। তার শাখা প্রশাখা চাঁদের আলোয় যেন কঙ্কালের হাড়ের মতো দেখাচ্ছে। তখনই রমেশের টর্চ হঠাৎ জ্বলতে নিভতে লাগলো। তার আলো আস্তে আস্তে কমতে লাগলো আর তারপর পুরোপুরি নিভে গেল। চারপাশে গভীর অন্ধকার ছেয়ে গেল। আরে ইয়ার, এটাও এখনই খারাপ হওয়ার ছিল। রমেশ নিজের পকেট থেকে ফোন বার করলো। ফোনের ব্যাটারি শুধু 2%ই ছিল। ও তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। যেই টর্চের তীব্র আলো গাছের নিচের অংশে গেল, রমেশ একদম পাথরের মতো জমে গেল।
কে কে তোমরা? গাছের একটা মোটা ডালে চাটিয়া উল্টো ঝুলে আছে। ও নিজের হাঁটুর সাহায্যে আটকে আছে, আর ওর ত্বক একদম সাদা। ওর চোখ পুরোপুরি কালো, যেখানে কোনো চকমকে নেই। ঠিক সেই ডালের নিচেই একটা পাথরে মাটিয়া পেছন ঘুরে বসে আছে। ও নিজের হাতে পুরনো কাচের চুড়ি দিয়ে খেলছে। সেই চুড়ির আওয়াজে নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। ও শহরী বাবু, কি খুঁজছো? দাদা, ওনার কাছে বাক্স আছে, আমার বাক্স চাই। বাক্স? কেমন বাক্স? রমেশ ভয়ের চোটে এক পা পিছনে সরে গেল। ওর শ্বাস জোরে জোরে পড়তে লাগলো। ও ওখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু ওর পা যেন ওখানেই জমিতে আটকে গেছে। তখনই চাটিয়া খুব সহজেই গাছ থেকে নিচে নামল আর কোনো আওয়াজ ছাড়াই মাটিতে এসে পড়ল। পলক পড়তেই ও রমেশের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে ওখানে খুব ঠান্ডা বেড়ে গেল। চাটিয়া নিজের হাত আগে এগোলো আর রমেশের ল্যাপটপ ব্যাগের বেল্ট ধরে ফেলল। ও পুরো শক্তির সাথে সেটা নিজের দিকে টানলো, আর এক ঝটকার সাথে ব্যাগ রমেশের কাঁধ থেকে আলাদা হয়ে গেল। না, আমার ল্যাপটপ! চাটিয়া সেই ব্যাগ মাঠিয়ার দিকে ছুড়ে দিল। মাঠিয়া সেটা ধরে নিল। ধরাধরি! কে আসলে তোমরা? ফেরত দাও ওগুলো আমাকে। ওরা দুজন ভুতিয়া বাচ্চা ঘন কুয়াশায় অদৃশ্য হয়ে গেল আর পেছনে আখের ক্ষেতের দিকে দৌড়াতে লাগলো। ওদের হাসির আওয়াজ আখের ক্ষেতের মধ্যেই শোনা যাচ্ছিল। রমেশ ওখানেই দাঁড়িয়েছিল। ওর চেহারায় ভয় স্পষ্ট, আর ও খুবই ভয় পেয়ে গেছিল। অতীতের এক ঝলক ওর সামনে এলো। সাল 1970-এর সময় চারপাশে ভারী বৃষ্টি হচ্ছে, আর ধাবা একদম নতুন দেখাচ্ছে। বাইরে ভীষণ ঝড় হচ্ছে, আর কাঁচা রাস্তায় বানের জল খুব দ্রুত বেড়ে যাচ্ছে। ওখানে রামু কাকা দাঁড়িয়ে আছে, যে এখন অনেক জোয়ান দেখাচ্ছে। ওনাকে অনেক অসহায় দেখাচ্ছে। তখনই ওনার কাছে এক গ্রামের লোক ঘাবড়ে ঘাবড়ে দৌড়াতে দৌড়াতে এলো। বন্যা হতে চলেছে, গ্রাম খালি করো। রামু, ভাগো এখান থেকে। রঘুর বাচ্চাগুলো কোথায়? চাটিয়া আর মাটিয়া? ও বট গাছের ওখানে খেলছিল, হয়তো ওখানেই মরে গেছে। কেউ যেতে পারবে না ওখানে। মুষল বৃষ্টির মাঝখানে দূর থেকে সেই পুরনো অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। বানের জল ধীরে ধীরে গাছের ডালের ওপরে উঠতে থাকছে। দুজন ছোট বাচ্চা গাছের সবথেকে উঁচু ডাল জোরে ধরে রেখেছে। ওরা নিজের মাকে জোরে জোরে ডাকছে, কিন্তু ওখানে কেউ এলো না। দেখতে দেখতে কালো আর ঘন জল সবকিছু নিজের মধ্যে গ্রাস করে নিল, আর এখন এই বাচ্চাদের অতীত সবার সামনে এলো। রমেশ ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। ওর মনে গভীর ভয় আর নিজের কেরিয়ারকে বাঁচানোর প্রবল চেষ্টার মধ্যে যুদ্ধ চলছিল। ওই ল্যাপটপে ওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে, যেটাতে ওর পুরো ভবিষ্যৎ ডিপেন্ড করছে। ও জানতো যদি ওই ব্যাগটা চলে যায়, তাহলে ওর এত বছরের কষ্টই বৃথা যাবে। ভয়ের চোটেও অন্ধকার আর ঘন আখের ক্ষেতের দিকে দৌড়ানোর সিদ্ধান্ত নিল। শোনো, প্লিজ ওই ব্যাগটা দিয়ে দাও। ওর মধ্যে আমার জরুরি কাগজপত্র আছে। ও ঘন আর অন্ধকার আখের ক্ষেতের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। ওই বাচ্চাদের ভয়ঙ্কর হাসি আর মাঠে আর নুপুরের ঝনঝন আওয়াজের পিছু নিয়ে ও সেই ঘন অন্ধকার আখের ক্ষেতের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। আখের পাতলা পাতা ওর ত্বক আর হাতকে চিরে যাচ্ছে। প্রত্যেক পদক্ষেপই ওকে আরো গভীরের দিকে নিয়ে যাচ্ছে। কুয়াশা এতটাই ঘন যে ও নিজের শ্বাসের আওয়াজই শুনতে পাচ্ছে, কিন্তু সেই আওয়াজের পেছনেই ছুটতে লাগলো।
আসো বাবু, আমাদের খোঁজো, যে খুঁজবে সে জিতবে। রমেশ একটা লুকানো শাখার মধ্যে পা আটকে নিচে মুখ থুবড়ে পড়ল। আখের ক্ষেতের মাঝখানে একটা খালি জায়গাতে ও পাথরের একটা পুরনো আর ভেঙে যাওয়া একটা অস্পষ্ট ছায়া দেখতে পেল। অন্ধকার আর কুয়াশার মাঝখানে ওই খান্ডার কোনো পুরনো মকবরা বা মন্দিরের মতো দেখাচ্ছিল, যেটা অনেক বছর ধরেই খালি আছে। যেই ওপরে মাথা তুলল, ও একটা বিনা ছাদের শিব মন্দির দেখতে পেল। নকশাদার পাথরের খাম্বাগুলোকে জংলি লতা জড়িয়ে রেখেছে। রমেশ খোঁড়াতে খোঁড়াতে উঠোনে এলো। ওর ফোনের ফ্ল্যাশলাইট এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মন্দিরের সিঁড়িতে চাটিয়া আর মাটিয়া বসে আছে। ল্যাপটপের ব্যাগ খুব বাজেভাবে ফেটে গেছে, আর ওর ভেতর থেকে ফাইল আর নকশা মাটিতে চারপাশে পড়ে আছে। মাটিয়া কোনোভাবে ল্যাপটপ খুলে ফেলেছে। ওর চকমকে স্ক্রিনের আলো ওদের দুজনের সাদা মুখের ওপরে যেন ভয়ঙ্কর আভাস দিচ্ছে। ওরা আস্তে আস্তে একটা বাটন টিপল, আর স্ক্রিনে প্রেজেন্টেশনের স্লাইড বদলে গেল। ওরা দুজনেই সেই আলোটা দেখছিল, যেন ওদের কাছে একটা জাদুই খেলনা। জাদু! দাদা দেখো, এই পাতাটা নিজে থেকেই বদলে গেছে। এতে তো আলো আছে। এ কি সূর্যকে বাক্সতে বন্ধ করে দেবে? রমেশ উঠোনের এক কোণায় দাঁড়িয়ে ওদের দেখছে। ওর চোখে এখনো ভয় দেখাচ্ছে, আরও খুব খারাপভাবে হাঁপাচ্ছে। কিন্তু হঠাৎ ওর মনে হলো ওরা ওর জিনিসগুলোকে কোনো হিংসা বা শত্রুতার জোরে খারাপ করছে না। খুব উৎসুক ওরা, যেন কোনো অচেনা জিনিস যখন প্রথমবার মানুষ দেখে। রমেশ খুব সাবধানের সাথে এক পদক্ষেপ এগোলো। ও খুবই কোমল আওয়াজে কথা শুরু করলো। এটা সূর্য নয় বাবু, এটাকে ল্যাপটপ বলা হয়। চাটিয়ার মাথা এক ঝটকায় উপরে উঠল। ওর পুরোপুরি কালো চোখ রমেশের দিকেই তাকিয়েছিল। আমাদের বাবু বলবে না, তুমি আমাদের বাবা নাও। মাটিয়া ভয় পেয়ে চুটিয়ার পেছনে লুকিয়ে গেল, আর একটা নকশাকে নিজের ঢালের মতো সামনে এসে ধরল। ক্ষমা করে দাও, আমার নাম রমেশ। আমি শুধু আমার ওই ল্যাপটপটা নিতে এসেছিলাম। আমি তোমাদের সঙ্গে খেলবো, কিন্তু ওই ল্যাপটপটা আমাকে দিয়ে দাও। দুজনে রমেশের দিকে খুব কড়া নজরে দেখছে। তুমি সত্যি আমাদের সাথে খেলবে? এখানে কেউ আসে না, ভয় পেয়ে সবাই পালিয়ে যায়। হ্যাঁ, সবাই বলে আমরা ভূত, রাক্ষস, কিন্তু আমরা তো শুধু অপেক্ষা করছি। কার অপেক্ষা করছো তোমরা? মায়ের। মা বলেছিল যখন জলের স্তর কমে যাবে তখন ও আসবে, কিন্তু মা তো এলোই না। কিন্তু কেন? কোথায় আছে তোমার মা? রমেশের মনের সমস্ত ভয় এবার গভীর দুঃখে বদলে গেল। ওর রামু কাকার কথা মনে পড়ল। এই বাচ্চাগুলো গত 50 বছর ধরে বাচ্চাই রয়ে গেছে। কিছু সময় পর রমেশ ঠান্ডা পাথরের ওপরে পা গুটিয়ে বসল। টাটিয়া আর মাটিয়া ওর পাশেই বসেছিল। ওরা পুরোপুরিভাবে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে। যখন ল্যাপটপ রমেশের কিবোর্ডে আঙুল চালালো, সেটা ওরা দেখে পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ও একটা সাধারণ পেন্ট অ্যাপ্লিকেশন খুলল, আর তাতে টেরা মেরা একটা ঘর বানালো। এটা তো আমাদের ঘরের মতন, কিন্তু আমাদের ঘরের ছাদ ভেঙে গেছিল। নাও, আমি ছাদ ঠিক করে দিয়েছি, এখন তোমাদের আর কোনো সমস্যা হবে না। মাটিয়া নিচে দেখল, আর ও রমেশের পকেটে একটা বিস্কুটের প্যাকেট দেখতে পেল। ও সেই চকমকে প্যাকেটটা বাইরে বার করলো, আর সেটা চকমকে র্যাপারকে খুব মন দিয়ে দেখতে লাগলো। এটা কি খাবারের জিনিস? হ্যাঁ, বিস্কুট এটা। তোমরা কখনো মিষ্টি খেয়েছো নাকি? হ্যাঁ, দাদার তো মিষ্টি খুব পছন্দ, তাই না দাদা? হ্যাঁ, আমাদের দুজনেরই, আর মায়েরও খুব পছন্দের ছিল।
রমেশ ওদের দিকে তাকালো। ও সাবধানের সাথে প্যাকেট খুলল আর দুটো বিস্কিট ওদের দিকে এগিয়ে দিল। চাটিয়া আর মাটিয়া অস্বস্তির সাথে বিস্কিটটা দেখল। ভূত খায় না, কিন্তু ভূতের স্মৃতি এখনো ওদের ভেতরে কোথাও বাকি আছে। চাটিয়া একটা বিস্কিট উঠিয়ে নিল আর সেটা নিজের মুখ অবধি নিয়ে গেল। ও যেটাই সেটাকে টেস্ট করল, ওর পুরোপুরি কালো চোখ আস্তে আস্তে ম্লান হয়ে গেল আর একজন সাধারণ মানুষ বাচ্চার মতোই চোখ হয়ে গেল। মাটিয়াও বিস্কুট খেল আর ওতে হলুদের রঙের জায়গায় একটা হালকা গরম চমক দেখা দিল। ব্যাস এই এক জাদুই মুহূর্তের জন্য ওরা জঙ্গলের হারানো আত্মা নয়, বরঞ্চ দুজন গ্রামের ক্ষুধার্ত বাচ্চা মনে হচ্ছে, যারা নিজের পছন্দের জিনিসের আনন্দ নিচ্ছে। ওরা ওখানেই বসে সেই শান্তিপূর্ণ পরিবেশের একসাথে আনন্দ নিল। কিছু সময় পর আকাশ গভীর বেগুনি রঙের হয়ে গেল। খান্ডারের মাঝখানে সকালের খোলা হাওয়া বইতে লাগলো। চাটিয়া দাঁড়িয়ে গেল আর আকাশের দিকে দেখতে লাগলো। ওর চোখের উষ্ণতা সেই রুহানি কালোতেই পরিবর্তিত হচ্ছে, কিন্তু ওর চেহারার ভাব এখন শান্ত। সকাল হয়ে যাবে, মা হয়তো আমাদের খুঁজবে। ও খুবই আশ্চর্যজনকভাবে রমেশের ফাইলগুলোকে ছিঁড়ে যাওয়া ল্যাপটপ ব্যাগে আবার ভরতে লাগলো। তারপর ও সেই ব্যাগ রমেশের দিকে এগিয়ে দিল। রমেশ দাদা, তুমি ভালো, তুমি পালিও না। চাটিয়া রমেশের সামনে এলো আর ওর ব্যাগ ওকে ধরিয়ে দিল। রমেশ নিজের চোখের জল আটকে আস্তে আস্তে সেই ব্যাগ ধরে নিল। আমি কালকে আবার আসবো, তোমাদের জন্য আরো বিস্কিট নিয়ে আসবো। দুজনেই নাতে মাথা নাড়ালো। না, এবার আমাদের যেতে হবে। আর এখন তুমি আগে সোজা রাস্তায় যেও না। কেন? আমার শর্টকাট তো ওটাই। নদীর পুল ভেঙে গেছে দাদা। জল খুব গভীর আর জল খুব ঠান্ডা হয়। মানেটা কি তুমি বলছো? আপনি আগে এগোন, বুঝে যাবেন। এর আগে রমেশ কিছু জিজ্ঞেস করত, সূর্যের প্রথম আলো মন্দিরের উপরের খণ্ডরের অংশে এসে পড়ল। চাটিয়া আর মাটিয়া সোনা ধুলে বদলে গেল আর সকালের হাওয়াতে হারিয়ে গেল। খান্ডার হঠাৎ খালি হয়ে গেল। ওখানে শুধু এখন পাথর, লতা আর সকালের পাখির কোলাহল শোনা যাচ্ছে। রমেশ সেখানে নিস্তব্ধভাবে দাঁড়ালো। এখনো ও বোঝার চেষ্টা করছে যে আগের রাতে হলোটা কি। কিছুক্ষণ পর রমেশ নিজের ছিঁড়ে যাওয়া ল্যাপটপ ব্যাগ নিয়ে কাঁচা রাস্তায় আবার ফেরত যেতে লাগলো। ভারী কুয়াশা এখন একদম সরে গেছে, যাতে আশেপাশের সবুজ এলাকা পরিষ্কার দেখা যাচ্ছে। ও অন্তত 1 কিলোমিটার আরও চলল আর রাস্তার ওই মোড়ে পৌঁছালো যেখানে ওকে ম্যাম সোজা যাওয়ার নির্দেশ দিয়েছিল। ওখানে আসতে ওর পা আটকে গেল। কিছু ফিট আগে কাঁচা রাস্তা ওখানেই শেষ হয়ে গেল। একটা গভীর নদীর ওপরে তৈরি পুরনো কাঠ আর কংক্রিটের পুল পুরোপুরি বয়ে যাচ্ছে, আর এখানে কোনো সাবধানতার বোর্ডও নেই। যদি রমেশ কালকে ওর কার এই রাস্তার মধ্যে নিয়ে যেত, তাহলে সোজা গিয়ে ও নদীতে পড়ত। রমেশ ব্রিজের ধারে নিজের হাঁটু গেড়ে বসে পড়ল। ও নিচে হিংস্র রূপে বয়ে যাওয়া নদীকে দেখতে লাগলো আর তারপর পেছনে অশ্বত্থ গাছের দিশাও দেখল। ওর মনে হলো চাটিয়া আর মাটিয়া ওকে বিরক্ত করার জন্য ওর ব্যাগ চুরি করেনি, বরঞ্চ ওকে এই রাস্তায় যাওয়ার জন্য আটকে ছিল। কিছুদিন পর সকালের আলো বেরিয়েছিল আর বিশাল অশ্বত্থ গাছের নিচে ছায়া পড়ছিল। এখন এটা একটা সাধারণ পুরনো গাছ দেখাচ্ছে। রমেশ সেই গাছের কাছে গেল আর শাখার সামনে শুকনো পাতা পরিষ্কার করল। ও সাবধানের সাথে বিস্কিটের 2টো প্যাকেট, একটা ছোট প্লাস্টিকের খেলনা গাড়ি আর লাল কাচের চুড়ি ওই পাথরের ওপরে রাখল। ও নিজের হাত জোড় করল আর গভীর সম্মানের সাথে নিজের মাথা ঝোঁকালো। ধন্যবাদ আমার ছোট ভাই বোন,
সবসময় খুশি থেকো। ও ঘুরে গেল আর শহরে যাওয়ার জন্য রাস্তায় হাঁটা দিল। যেও দূরে যেতে লাগলো, হাওয়ার এক কোমল ভাব অশ্বত্থ গাছের পাতার ওপরে যেন বয়ে যাচ্ছে। সব আওয়াজের মাঝখানে খুব আস্তে আর মধুর চাঁদনির পায়েলের ঝমঝম আওয়াজ শোনা গেল, আর তার সাথে দুজন বাচ্চার নিষ্পাপ গুঞ্জন হাসি, যেটা শেষ অবধি শান্তিতে আছে। রামু কাকা নিজের ধাবায় চুপচাপ বসে হাসছে, আর সেই হাসির সাথে ও আস্তে আস্তে হাওয়ায় গায়েব হয়ে গেল।